সেম জিনিসপত্রই বারবার আসবে যতবার আপনি প্রিন্ট আইটেম নিয়ে কাজ করবেন। ঠিক আছে, তো আমরা সিএমওয়াই কে নিলাম, হাই 300 পিপিআই নিলাম, এখানে হচ্ছে ব্লিড, ব্লিড সেম 0.125 হবে, মানে 0.25। ঠিক আছে, এইবার ক্রিয়েট দিলাম, আমি কি ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপই নিলাম মনে হয়। ওকে, আমরা বিজনেস কার্ডের যেভাবে হচ্ছে এখানে করছি সেম ভাবেই আমরা ব্লিড, সেফটি মার্জিন আর হচ্ছে কি করব, অ্যাকচুয়াল তিনটাই নিব একই 0.125। কারণ কি, কারণ হচ্ছে এটার ইনফরমেশনটা বেশি বা একটু কমও নিতে পারেন, যেমন এটার ক্ষেত্রে কি বেশি, তাই না, যে কারণে সেফটি মার্জিন কম। যদি এটার থেকে হয় তাহলে ওই যে ফ্লায়ারে যে আমরা সেফটি মার্জিন নিছিলাম না 0.25 থেকে 0.35 বা 45 ওরকম দিব। ঠিক আছে, আমাদের মূলত লেটার হেডটা মেইন ফোকাস না, আমরা আজকে হচ্ছে লেটার হেডটা দেখবো, লেটার বলছি এনভেলপটা দেখবো। এখন এনভেলপ মানে কি, খাম, তাহলে খাম, এই লেটার হেড কি একটা খামে করেই তো যাবে। তো আমরা লেটার হেডের সাথে, লেটার হেডের ডিজাইনও সিম্পল, এর আহামরি ডিজাইন নাই বললেই চলে। সো এটা আমরা দেখবো না, আমরা দেখবো হচ্ছে মূলত আজকে এনভেলপ, যেটা হচ্ছে খাম। এখন খামটা হচ্ছে আমি এইভাবে পাই, তাই না, আমার হাতে, কিন্তু এইটার একটা মানে আমি যখন এটাকে প্রিন্ট করব তখন এটার সেটআপটা ওই বিজনেস কার্ডের মতো একটু আলাদা। তো আমরা কি করব, আমরা এখানে একটু ম্যাথ ক্যালকুলেশন আছে, এটাকে বলে হচ্ছে সাধারণত খাম অনেক সাইজের হয়ে থাকে, মানে বাই ডিফল্ট ভাবে ভিন্ন ভিন্ন সাইজে হইতে পারে, বাট ইউজুয়ালি হচ্ছে আমরা দেখবো হচ্ছে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল ভাবে যেটা মোস্টলি হচ্ছে ইন জেনারেল ইউজ হয় সেটা, এটাকে বলে হচ্ছে ট্রাইফোল্ড এনভেলপ। এই যে এনভেলপ, এটাকে বলে হচ্ছে ট্রাইফোল্ড এনভেলপ। কেন ট্রাইফোল্ড, কারণ এই খামে যদি আপনার কাগজটা রাখতে চান তাহলে কয়টা ভাঁজ করা লাগে, 3টা ভাঁজ করা লাগে, যে কারণে এটাকে বলে হচ্ছে ট্রাইফোল্ড এনভেলপ। ক্লিয়ার? এখন আমরা দেখি যে এটা কিভাবে সেট আপ করে। এখন মনে করেন লেটারের সাইজ আমরা কত দেখলাম, 8.5 বাই 11 দেখলাম না। আচ্ছা, তাহলে এনভেলপের সাইজ কত হবে, 11 বাই 3 হবে। হ্যাঁ, তাহলে 11 হবে কেন, হ্যাঁ কিন্তু 11 আসবে কেন, ভাঁজ কি মানে আর এর থেকে করবেন, লম্বার থেকে করবেন না, তাহলে এখানে তো হাইট 11, তার মানে 11 আসবে কেন, 8.5 বাই আপনি ভাঁজ করবেন যেটা সেটা। আমার কথা বোঝেন নাই, এমদাদুল ভাই অন্য জগতে আছে। আপনার এইটা হচ্ছে 11 আর এইদিকে হচ্ছে 8.5, আপনি কি এইভাবে ভাঁজ করবেন 3টা, তা তো আর করবেন না, লম্বা করবেন না। তাহলে এইভাবে যদি আপনি করেন তাহলে এইটা 3 ভাঁজ হইলো, 11টাকে আমি 3 ভাঁজ করলাম, কিন্তু 8.5 তো থাকবে, আর আপনি বলতেছেন উল্টা। কিন্তু মানে হাইট আর উইথ চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, 11, হ্যাঁ 3টা দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত হবে, 11 কে 3টা দিয়ে ভাগ করলে কত হয়, 3.75 এর মতো নাকি। আচ্ছা, তাহলে আমি কত সাইজ নিব, এক্স্যাক্টলি আমি তাহলে 4 নিব, কারণ আমি যদি 3.7 এক্স্যাক্ট নেই তাহলে ওটা বাইরেই থেকে যাবে, ভিতরে তো আর ই হবে না। তার মানে আমরা এখানে কি করব, এখানে হচ্ছে হাইটের জায়গায় কত দিব, 4 দিব, আর এখানে কত দিব, এখানে 9 এর মতো দিব, কারণ 8.5 অ্যাকুরেট তো হবে না, আমার একটু বড় নিতে হবে, তার মানে আমরা হচ্ছে এখানে 9 দিব, এই যে, তাই তো। আচ্ছা, তো এইখানে আমরা না দিয়ে আমরা দিব হচ্ছে এই যে লেটারের সাইজে একটা মোটামুটি বড় একটা আর্টবোর্ড নিব। এইবার আমরা কি করব, এই যে আমাদের শেপ মানে রেক্টেঙ্গেল টুল আছে না,
এইখানে আমরা একটা ক্লিক করব, ক্লিক করে এইবার বলি আমরা উইথ কত হবে 9 আর হাইট কত হবে 4। আচ্ছা পিছনে বুঝছি কি যে কেন 4/9 নিলাম? সিয়ার তাহলে চুপ করে হা করে বসে আছেন, মাছি খাচ্ছেন কেন? আচ্ছা আচ্ছা বলেন রিক্তা আপু বলেন কি বুঝছেন? এতটুকু বুঝছেন, কিন্তু কেন করব তার বোঝেন নাই। শান্ত ইঞ্জিনিয়ার খাম আছে, খাম আছে। হ্যাঁ যন্ত্রটা ওরে এনভেলপ বললে ও আরো 2বার জিজ্ঞাসা করবে স্যার কি, তখন আমার আবার 2বার বলা লাগবে। ক্লাস রেকর্ডিং দেখে যে কত বোঝেন তা আপনারাই ভালো জানেন। তাহলে তো বন্ধ করে দেওয়া উচিত। কাম খুঁজে পাচ্ছ না ভাই? না আছে ওই যে গতকাল কিনছে না, আছে তো দেখতেছি, লাইন আছে কিনা জানি না। ও তাহলে নড়লি কাজ হচ্ছে। আচ্ছা এখন মনে করেন আমার লেটারের, এটা হচ্ছে আমার একটা লেটারের, ঠিক আছে? এটার সাইজ কত 11/8.5। এখন এইটাকে আমি যদি এই খামে ঢুকাইতে চাই তাহলে কি লম্বালম্বি ভাবে দিতে পারবো? ঢুকবে তো না। তাহলে আমাকে কি করতে হবে, এটাকে 3টা ভাঁজ করতে হবে। 2টা ভাঁজ করলেও কি ঢুকবে? ঢুকবে না। তাহলে আমাকে এটাকে 3টা ভাঁজ করতে হবে। কার অ্যাপ্লিকেশন আল্লাহ জানে। ইমদাদুল হক মিলন। আচ্ছা তো আমরা 3টা ভাগ করলাম, 3টা ভাগ করে এখন কথা হচ্ছে আমি যখন এই খামে ঢুকাবো তখন আমার এটা 3টা ভাগ করে আসে কত, 11 কে 3টা ভাগ করে আসে 3.75 বা সামথিং এরকম, আর কত আসে 8.5। এখন আমার খাম যদি এর সমানই করি তাহলে কি এর মধ্যে ঢুকবে? কখনো ঢুকবে? ঢুকবে না। যে কারণে আমরা হাফ ইঞ্চি করে বাড়াই দিচ্ছি, 8.5 এর জায়গায় 9 নিচ্ছি আর 3.75 এর জায়গায় বা 3.5 এর জায়গায় 4 নিচ্ছি। ক্লিয়ার? একবার বসেন। ওকে তাহলে নিলাম, নেয়ার পরে এইবার হচ্ছে এখন একটা খামের কয়টা পার্ট থাকে? এই খামের দাম কত? 5 টাকা নষ্ট করবো? সাব্বির ভাই তোমার মারবে। আচ্ছা এখানেই দেখায় এই খামের কয়টা অংশ বলেন তো, বলেন এই যে টোটাল খামটার কয়টা পার্ট, মানে কয়টা পার্ট, মানে কি কি জিনিস আছে এর মধ্যে, কি কি? নাম্বার 1 ফ্রন্ট পার্ট, নাম্বার 2 সেকেন্ড পার্ট মানে ব্যাক পার্ট, নাম্বার 3 বডি কোন জায়গাটা, নাম্বার 3 হচ্ছে লিড, লিড, নাম্বার 4 অ্যাডহেসিভ পার্ট মানে আঠা যেটা দিয়ে লাগায়। এটা কি আলাদা পার্ট না? তার মানে আমার এখানে তাহলে কয়টা পার্ট হবে? একটা হচ্ছে ফ্রন্ট পার্ট হবে, একটা ব্যাক পার্ট হবে, একটা লিড হবে আর 2টা কি অ্যাডহেসিভ পার্ট হবে, মানে আঠা যুক্ত যে জায়গাটা সেটা হবে, তাই না? এখন কথা হচ্ছে দেখেন, মনে করেন আমার ফ্রন্ট পার্ট আমি পাইছি, এটা ধরেন আমার ফ্রন্ট পার্ট, আমরা একটু কালার চেঞ্জ করে দিই। মনে করেন এটা আমার ফ্রন্ট পার্ট, এখন কি আমার ব্যাক পার্ট লাগবে না? তাহলে আমরা মানে এমনি সাধারণভাবে শেপ নিই কি, এই যে অল্টার প্রেস করে
এই জায়গায় নিয়ে নিতে পারি, তাই না? নাকি? আচ্ছা, কিন্তু এইভাবে আমরা নিব না। এটাকে অন কাইন্ড অফ অটোমেশন বলতে পারি। আমরা যেভাবে করব এটাকে বলে হচ্ছে অটোমেশন। যেমন আপনি যদি এইভাবে নেন, সাপোজ ধরেন এইভাবে নিলেন, তাহলে কি এইখানে একটু গ্যাপ থাকতে পারে না? হ্যাঁ ভাই, জি পাইছেন বাসা? মিরাজদের বাড়ি বলেন, মিরাজদের বাড়ি। জি জি, আপনি কই আছেন তাই বলেন। আচ্ছা, ওই পাশে দেখেন একটু সামনের দিকে যে দেখেন বেবি গুডস এর ব্যানার আছে। মমতা ফার্নিসি, মমতা ফার্নিসি। আপনি ওই মোড়ে কাউকে জিজ্ঞাসা করেন যে টরিক তুহিনদের বাসা কোনটা, দেখাই দিবে। যে কাউকে জিজ্ঞাসা করেন, টরিক টরিক। একটা মিনিট, কালকে রাত থেকে নেট পাচ্ছে না আমার বাসায়, এখানেও পাচ্ছে না ওইখানেও পাচ্ছে না। হ্যালো, এই লোক আসছে, বাসা খুঁজে পাচ্ছে না, একটু বের হও তো। আনিসের দোকানের ওইখানে মনে হয় আছে, বা আব্বা থাকলে আব্বাকে বের করে বের হইতে পারো। আচ্ছা তাহলে যাও, তুমি হিসাব করে যাও। ওকে, তো আমরা দেখেন এখানে কি গ্যাপ থাকতে পারে না? বা ধরেন একটু কি এইদিকে সরে, এই যে যেমন অলরেডি সরে আছে আমার, কিন্তু একটু হালকা, তাই না? তো এইটা যেন আমার না হয়, এই কারণে আমরা একটা সিস্টেম অ্যাপ্লাই করব। সেই সিস্টেমটা কি? আমরা এটাকে কি কি করব, এটাকে দিয়ে রাইট বাটন প্রথমে সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে এখানে দেখেন মুভ নামের একটা অপশন আছে। এখন দেখেন আমি যদি এইটাকে এই জায়গায় সরাইতে চাই, তাহলে কি কত ডিগ্রি অ্যাঙ্গেল আমাকে মানে কত সাইজ সরাইতে হবে, বুঝছেন কি? মনে করেন এই যে রিমোট আমার এই জায়গায় আছে, তাই তো? এই রিমোটের এই মাথাটা এর ঠিক ধরেন এই যে এখানে আছে, রিমোটের এই মাথাটা ঠিক এই যে বরাবর সরবে, তার মানে কি এইটুক সরবে না? আমি সেটাই বলছি যে তাহলে কত সাইজ সরাবো, তাহলে 4 সরাবো। আর এখানে কত হবে? হরিজন্টাল 0 থাকে, সরি। তাহলে কি আমার কি 8.5 থেকে এইদিকে সরতেছে, মানে এইদিকে কি সরবে, নিচের দিকে আসবে না? তার মানে কি আমার এইটা 0 থাকবে, এই পাশে তো সরাচ্ছি না, বা লেফট রাইট কোনো পাশে কি সরাচ্ছি, সরাচ্ছি না, তার মানে আমার ওইটা 0 থাকবে। আর যেহেতু আমি নিচে সরাচ্ছি, তার মানে আমার এই যে 4 থাকলো, এই যে দেখেন আসছে। এইবার আমি কি ওকে দিব না কপি দিব? কপি দিব। কেন? কারণ ওকে আমার তো ফ্রন্ট পার্ট লাগবেই, তাহলে ওকে দিলে তো ওই ফ্রন্ট পার্টই আবার এখানে চলে আসবে, যে কারণে আমরা ওকে দিব না, আমরা হচ্ছে কপি দিব। দিছি? ক্লিয়ার? তাহলে এখন দেখেন আমার কিন্তু কোনো কনফিউশন নাই যে এটা আসলে গ্যাপ আছে বা লেফট লাইটে একটু সরে গেছে কিনা, কোনো কিন্তু কনফিউশন নাই। বুঝতে পারছি? এইবার হচ্ছে দেখেন এই যে যে খাম আমরা দেখছি, মনে করেন এই যে এর তো ব্যাক পার্ট, এটা ফ্রন্ট পার্ট বা ব্যাক পার্ট যেটাই হোক, এই পার্টটাই কি সমান সমান আছে? সমান সমান আছে? নাই। কারণ যদি সমান সমান থাকে তাহলে লিডটা লাগবে না। বুঝতে পারছি? তার মানে কি এর সাইজটা একটু কম হবে না, নাকি? কম তো হবে। এখন কত কম হবে? হাফ ইঞ্চি হইতে পারে। এখন আমি কেমন করে কমাবো? এইভাবে কমাই দেবো? তাহলে কেমনে কমাবো? যদি এইভাবেই আমি কমাই, তাহলে কি আমার তো আগেই সরাই নিয়ে আসতেছিলাম, ওইভাবেই ভালো ছিল, তাই না? তাহলে আমাকে কি করতে হবে? একটু কমাইতে হবে। এখন এই যে কমানো, এইটা আমরা কি করব? এইটাও আমরা একটু টুলস এর মাধ্যমে করব। এই যে দেখেন উপরে ট্রান্সফর্ম নামের একটা অপশন আছে, এইটাকে যখন আমি সিলেক্ট করতেছি,
উপরে দেখেন ট্রান্সফর্ম নামের একটা অপশন আছে এবং এখানে 9টা পয়েন্ট আছে, সাথে সাইজ আমার যা ছিল সেটা আছে। এখন কথা হচ্ছে আমি কোন দিক থেকে কমাবো? এই দিক থেকে কমাবো? আমার সাইজ তো 1/2 ইঞ্চি কমাবো, এটা কি এই দিক থেকে কমাবো না নিচের থেকে কমাবো? কারণ কি, কারণ যদি এই দিক থেকেই কমাইতাম তাহলে তো আর আমার এত মানে মুভ টুপ করার দরকার ছিল না, ছিল? তাহলে আমার কি থাকবে, এই দিক থেকে কমাবো। এবং এই দিক থেকে কেন কমাবো, কারণ এইটাই এরকম করে যখন প্রিন্ট হবে তখন ভাঁজ হয়ে আসবে, এই পাশটা তো আর ভাঁজ হয়ে যাবে না। বুঝাইতে পারছি? ক্লিয়ার? মনে করেন আপনার এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এখন ব্যাক পার্ট, ব্যাক পার্ট কি কখনো এইটা এরকম করে ভাঁজ হয়ে যায়? ভাঁজ হবে কোনটা? এই যে এই পাশ থেকে যেটা, সেইটা ভাঁজ হয়ে এরকম যাবে, তাই না? এবং আমার যখন এরকম যাবে, এই সমান যখন যদি আমি করি তাহলে আঠাটা কি লাগবে ভালো, মানে লিডটা লাগবে না, কারণ দুই পার্ট সমান হয়ে যাচ্ছে। এই কারণে আমরা কি করব, এক হচ্ছে এই দিক থেকে কমাবো, আর দুই হচ্ছে আমরা সাইজটা একটু ছোট রাখবো। ক্লিয়ার? বুঝছি? ওকে। এইবার তাহলে সাইজ ছোট রাখবো কিভাবে? এই যে ট্রান্সফর্মে গেলাম, এখন দেখেন তাহলে কি আমার এইটা কি ফিক্স থাকবে না? তার মানে এই যে উপরের যে পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে লক, মানে এই পয়েন্ট যেন কোনোভাবেই না সরে। তো লক দেওয়ার পরে এবার কমবে কোন পাশ থেকে? নিচের থেকে। নিচের থেকে তার মানে কি 4 এর থেকে কমবে না? তার মানে আমরা এখানে কত দিব? 3.5 কমছে? বুঝতে পারছি কি? আমরা আবার দেখি, তাহলে আবার বুঝবো। তাহলে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট গেল, এটা হচ্ছে ব্যাক পার্ট গেল। এইবার হচ্ছে কি আমার লিড আসবে না? তাহলে লিড আমরা সেম এইভাবে নিব না, আমরা কি করব, ট্রান্সফর্ম, মুভ। এইবার কি আমার সেম হরিজন্টাল কি জিরোই থাকবে না, কারণ লেফট সাইডে তার রাইট সাইডে তো ঢুকতেছে না, মানে সরতেছে না, সরতেছে কি উপরে। তার মানে আমরা এই যে প্লাসের জায়গায় এখানে কি করব, মাইনাস ফ্রন্ট দিব। এই যে আসছে, গেছে কিনা? ওকে, দিলাম কপি। বুঝছি এইটুক? এইটুক কি বুঝছি? তাই বলেন। ওকে, এইবার তাহলে কি, এবার লিড তো আর এত বড় হয় না, হয় লিড হবে কি ছোট হয় না? তাহলে আমরা মনে করেন লিড দিব 1 ইঞ্চি, তাই তো? আমরা কি করব, কমাবো কি এই পাশ থেকে? এই পাশ থেকে কমাবো। তার মানে আমরা কি করব, এই যে আবার ট্রান্সফর্মে গেলাম, এইবার আমার কোনটা কনস্ট্যান্ট, এটা না? মানে লক কি এটা না? তার মানে আমরা এই যে এই পয়েন্টে লক দিয়ে দিলাম। এইবার কত কমাবো, 1 ইঞ্চি দিব না? তার মানে আমরা 1 ইঞ্চি দিলাম। হ্যাঁ, বুঝি নাই? 3 বাদ দিতে হবে না? এটা না, মানে এটা তো দেখাইলাম। বোঝাতে পারছি? এইবার আমরা এখানে কালার দিয়ে দিই। আসছে? তাহলে আমার লিড গেল, ফ্রন্ট পার্ট গেল, ব্যাক পার্ট গেল। ক্লিয়ার? বুঝছি? ওকে, এইবার হচ্ছে আমার দেখেন, এইটাকে যখন আমি ভাঁজ করব এইখানে, তাহলে এইটাকে ভাঁজ করলে কি আমার আঠা দিয়ে লাগাইতে হবে না? তাহলে এইখানে যদি আমি আঠা দেই তাহলে কি আমার সাইজটা কমে আসবে না নাকি? তখন কি তাহলে অ্যাকুরেট সাইজ আমার থাকলো না। তার মানে কি আঠা যে পার্টটাই লাগাবো সেই পার্টটা আমাকে আলাদা নিতে হবে। তাহলে আমরা এবার কি করব, সেম ভাবে এটাকে সিলেক্ট করলাম, ট্রান্সফর্মে গেলাম, মুভে গেলাম। এবার কি হরিজন্টাল ভার্টিক্যাল 0 থাকবে না, কারণ উপরে তো আমি সরাবো না, সরাবো কি লেফট আর রাইটে। তার মানে 0 ভার্টিক্যাল দিলাম। আর এইটা কত সরাবো, সাইজ কত ছিল এটার? 9, তার মানে 9 দিয়ে দিলাম, কপি। আসছে? এখন আঠার পার্ট কি এত বড় থাকে? 1/2 ইঞ্চি থাকবে, মানে লিডের থেকে কম থাকবে না? তাহলে 1/2 ইঞ্চি থাকবে। সেম আমরা ট্রান্সফর্মে গেলাম, এবার কি লক হবে কোনটা, এই পাশটা না? এই পাশ তো আর লক হবে না, হবে কোনটা, এই পাশ। তার মানে এই যে এই বাটনে আমরা ক্লিক করে দিলাম যে এবার কোন জায়গায় কমাবো, 9 থেকে কমাবো না? 9 থেকে কত করব, 0.5। আসছে? ওকে, এবার হচ্ছে আমরা এইটাকে আবার কি এই পাশে নিতে হবে না? তো আমরা তো এইটাকে না নিয়ে এইটাকেই নিতে পারি, তাই তো? তাহলে আমরা কি করব, আবার ট্রান্সফর্ম, মুভ। এইবার কত সরাবো তাই বলেন? 9? শিওর?
9.5 এক্স্যাক্টলি 9.5 বুঝাতে পারছি। এইভাবে হচ্ছে আপনাকে যখন আপনার ক্লায়েন্ট বলবে যে আমাকে একটা এনভেলপ ডিজাইন করে দাও, ঠিক এই পার্ট গুলোকে মাথায় রেখে আপনাকে করে দিতে হবে, কারণ সে তো প্রিন্ট করবে। বুঝাইতে পারছি? আচ্ছা, এইবার আসি হচ্ছে দেখেন এই যে পার্ট গুলো একটু কি রাউন্ড করা না, এই রাউন্ড গুলো কিভাবে, এখন দেখেন আপনি যদি এইখানে মনে করেন ডিরেক্ট সিলেকশন দিয়ে ধরলাম, আমরা কি করলাম এইটাকে এই যে এখানে ধরেন সরাই দিলাম, তাই না, দিয়ে এটাকে বাঁকাই দিলাম। এখন আপনি যতটুকু বাঁকাইছেন মনে করেন তো এটা তো সেম হবে, হবে সেম হবে না, কারণ কি অ্যাকুরেট থাকবে না। এখন দুইটা যদি সেম করতে যাই তাহলে কি করব, আমাদের একটা আছে দেখেন, আপনারা যখন শেপ নেন, এই যে ধরেন না ট্রান্সফর্ম না, এই যে শেপ নেই দিয়ে আমরা কিবোর্ড দিয়ে সরাই না, এই যে একটু একটু করে সরতেছে না, এখন এটা কি মানে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পরে সরতেছে না, এটা আমরা কন্ট্রোল করতে পারি যে কিভাবে সরবে, কত পিক্সেলে সরবে, কত সাইজে সরবে। তো আমরা কি করব, এডিটে যাব, এডিট থেকে প্রেফারেন্সে, প্রেফারেন্স থেকে জেনারেল, জেনারেল থেকে দেখেন এই যে কিবোর্ড ইনক্রিমেন্ট একটা অপশন আছে, তাই না, তাহলে এইখানে আমরা যদি 1 পিক্সেল দিয়ে দেই বা ধরেন 0.5 পিক্সেল দিয়ে দেই, 0.5 ইঞ্চি দিলাম, ওকে দিছি। এইবার দেখেন আমি যদি এইখান থেকে সরাই তাহলে কি একটু বেশি সরতেছে না, এক্স্যাক্টলি। তার মানে আমরা কি করব, এখন এই যে এখান থেকে ডিরেক্ট সিলেকশন ধরবো এইটা আর এইটা, এবার কিবোর্ডের ধরেন একটাই দিলাম, আর এইখান থেকে এটা ধরলাম, এটা ধরলাম, এবার কিবোর্ডের উপরে 1 দিলাম, সেম ভাবে এইটাকে ধরলাম, লেফটে দিলাম, এইটাকে ধরলাম, রাইটে দিলাম, ওকে। এইবার হচ্ছে এইটাকে এই দুইটাকে সিলেক্ট করলাম, এই দুইটাকে সিলেক্ট করলাম, এইবার আমরা এই অপশন থেকে একটা নির্দিষ্ট 19 বা 25 যাই হোক একটা রাউন্ড যদি করি তাহলে সব জায়গায় কি সমান থাকলো না, বুঝাইতে পারছি। এইভাবে হচ্ছে আমাদেরকে এনভেলপ সেটআপ করতে হবে। ক্লিয়ার? পারা যাবে? আচ্ছা, আরেকটা অংশ আছে, সেটা হচ্ছে আমাদের দেখবেন যে কিছু কিছু এনভেলপে একটা পার্ট থাকে, কাটা অংশ থাকে না নাকি? হ্যাঁ, ট্রান্সপারেন্ট পলি। তাহলে এই জায়গায় যে কাটবে ও বেটা কেমনে বুঝবে, ওই বেটা বুঝবে হচ্ছে যে প্রিন্ট করবে তাকে যদি আপনি এইভাবে ড্যাশ লাইন দিয়ে দেন তাইলে ও বুঝবে যে এই জায়গায় কাটা হবে, এই যে স্টকে। ক্লিয়ার? হ্যাঁ, মানে কেটে যাবে একটু, মানে ভিতরে কাগজ দেখা যাবে। না না, প্রথমে এনভেলপে ডকুমেন্ট সাইজটা ম্যাটার করে না, তবে সেটা যেন আর্টবোর্ডের মধ্যে থাকে। হ্যাঁ হ্যাঁ, ওই তো একটু কেটে দিয়ে পলি দিয়ে দিবে, বুঝতে পারছি। কিন্তু আপনি যদি মার্ক করে না দেন ও কেমনে বুঝবে যে এখানে পলি লাগবে? বা দেখবেন যে কোনো প্যাকেজিং কাটার সময় এখানে এরকম ডট ডট থাকে, দেখছেন না? তাহলে এই জন্য বুঝতে পারছি। এখন এইটা আমার গেল, এটা গেল হচ্ছে এনভেলপ সেটআপ, মানে আমি যখন কোনো ক্লায়েন্টের জন্য কাজ করব তখন এইভাবে সেটআপ করে তাকে দিব, বুঝতে পারছি। আচ্ছা, এখন কথা হচ্ছে প্রেজেন্টেশন করব কিভাবে। মনে করেন আমাদের হচ্ছে এখানে দাঁড়ান, ওকে, মনে করেন এটা আমার এনভেলপ। আমরা এখন কি করব, আমরা একটা নতুন ডকুমেন্ট নেব, ঠিক আছে। নতুন ডকুমেন্টটা অবশ্যই পিক্সেলে নিব। কেন পিক্সেলে নিব? কারণ ইঞ্চিতে দেখবেন যে ইঞ্চিতে যদি শ্যাডো দিতে যান, দিতে গেলে অনেক ভেজাল, এই কারণে আমরা পিক্সেলে নিব। পিক্সেলে নেয়ার পরে এবার হচ্ছে ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ নিব, ওকে দিলাম। আচ্ছা, সমস্যা নাই, আমরা এটাকে
এই যে মনে করেন আমার এই পর্যন্ত নিলাম। আমি এখন কি করব, আমার যে সেটআপ আছে থাক, সমস্যা নাই, আমি এটাকে হচ্ছে এখানে টেনে নিয়ে আসি। এই যে এখানে নিয়ে আসলাম। এইবার হচ্ছে এনভেলপটাকে কিভাবে নিয়ে আসবো, তাই না? আচ্ছা, এনভেলপটাকে নিয়ে আসবো হচ্ছে মনে করেন এই দুইটাকে নিয়ে যাই। আচ্ছা, এবার দেখেন এনভেলপে তিন রকম হইতে পারে। এক হচ্ছে কি, আমার মুখ আটকানো হইতে পারে না, এই যে এটা যেমন মুখ আটকানো অবস্থায় দেখাইছে না, আর ব্যাক পার্ট দেখাইছে না। আরেকটা কি দেখাইছে, মুখ খোলা অবস্থায় দেখাইছে নাকি? আচ্ছা, আর কি, এই যে এই একটা দেখাইছে। এইগুলো তো মক আপ। আমরা এখন কি করব, একটা কাজ করি, সেটা হচ্ছে কি, আমি কি কি দেখাবো। প্রথমত আমার ব্যাক পার্ট থাকবে, তাই তো? একটা ব্যাক পার্ট থাকবে না? এই যে আমরা ব্যাক পার্ট ধরেন এইটাকেই নিলাম, সাপোজ এই যে এইটাকেই নিলাম। এইবার এইটা এখন কি আমি মুখ খোলা অবস্থায় দেখাইতে যাচ্ছি না বন্ধ অবস্থায় দেখাইতে যাচ্ছি, এইটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। যদি আমি খোলা অবস্থায় দেখতে চাই তাহলে কি করব, এই যে পার্ট, এই পার্টটাকেই আবার এই যে এখান থেকে ট্রান্সফর্ম রিফ্লেক্ট হরিজন্টাল। ওকে ওকে। আর যদি আমি মুখ বন্ধ দেখতে চাই তাহলে কি এটাকে সরাই দিব। বুঝতে পারছি? এইভাবে দেখাইলে কি হচ্ছে যে মুখ খোলা, ভিতরের পাটটা দেখা যাচ্ছে। বুঝাইতে পারছি? আর যদি এটাকে সরাই দেই তার মানে কি মুখ বন্ধ। ক্লিয়ার? আচ্ছা, এইবার আমরা মনে করেন এইটা এইটা এই তিনটাকে ধরলাম, ইফেক্ট, ওকে, তাহলে এই পর্যন্ত দিলাম। বুঝতে পারলাম? সেম ভাবে আমরা দেখেন এই যে এইগুলো তো মকআপ, কিন্তু আমরা এই যে এইগুলো করতে পারি, এই যে এইভাবে করতে পারি। এখানে কি করছে বলেন তো, গ্রেডিয়েন্ট নিচে। এখানে কি করছে, এই যে এখান থেকে মনে করেন এটাকেই উল্টায় দেন, ট্রান্সফর্ম রিফ্লেক্ট কপি। ওকে, এবার এই দুইটাকে সিলেক্ট করে এখান থেকে গ্রেডিয়েন্ট নিয়ে গ্রেডিয়েন্ট দিয়ে দেন। এটা যাবে এইদিকে, বুঝতে পারলাম? এই যে দেখেন এটা কিন্তু ওই এখন এ কি করছে, কালার থিম অনুযায়ী করছে, যে কারণে আমার এখানে ওই কালার থিম অনুযায়ী করলে হয়ে যাবে। যেমন আমরা যদি এখানে দেখি, মনে করেন এই যে একটা দেখেন,
বুঝাতে পারছি? এখন এটা কিভাবে করানো হয়েছে, এই যে এই ব্র্যান্ড গাইডলাইন যেমন, এর লোগো যেমন, যে কালার থিম বা ফন্ট আকারে সেইভাবে করা হয়েছে। ক্লিয়ার? এই দেখেন ব্র্যান্ড গাইডলাইন এইভাবে তৈরি, মনে করেন একটা লোগো, এটা হচ্ছে আপনাদের থার্ড ব্যাচের একটা প্রজেক্ট ছিল লোগো ডিজাইনের এবং ব্র্যান্ডিং এর। এই যে দেখেন আপনারা একটা জিনিস দেখাই আপনাদেরকে, আমরা যা যা শিখছি না এই কয়দিন, সাপোজ ধরেন এইটাই আমরা কি শিখছি, বিজনেস কার্ড শিখছি না, তারপরে হচ্ছে এই যে আজকে এনভেলপ শিখলাম, লেটারেট শিখলাম, ফ্লায়ার শিখছি নাকি? আচ্ছা, শপিং ব্যাগ আমারই কিছুই না, জাস্ট ডিজাইন, এই যে সেম ডিজাইনই দেখেন কি করছে, শপিং ব্যাগের একটা সাইজ অনুযায়ী নিয়ে এটাকে মক আপ করে দিছে। না না, আপনার ক্লায়েন্ট যে সাইজ দিবে সেটা, ঠিক আছে। তারপরে দেখেন একই ডিজাইন এই যে বসাই দিছে, তাই না? আইডি কার্ড, তারপরে হচ্ছে ঘড়ি, এনভেলপ। এখন ফাইনালি কি লাস্টে চলে যাব হচ্ছে লোগো ডিজাইন, কারণ এই যে ব্র্যান্ড আইডেন্টিটি এটা নির্ভর করে কিসের উপরে, আপনার লোগোর উপরে। আপনার লোগো কেমন হবে, লোগোর কালার কেমন হবে, লোগোর ফন্ট কেমন হবে, আইকন কেমন হবে, সেইগুলোর উপরে। তো দেখেন আমরা কিন্তু আস্তে আস্তে ওই দিকেই যাচ্ছি, বুঝাইতে পারছি? এই কারণে বিজনেস কার্ড এখন বলতে পারেন যে আগে লোগো দেখান নাই কেন, পরে তাইলে তো এইগুলো সুবিধা হইতো, কিন্তু বিষয়টা হচ্ছে উল্টা। আগে যদি আমি লোগো দেখাইতাম তাহলে এই কালার থিম কি, ফন্ট কি, কিছুই ঘোড়ার ডিম বুঝতেন না। যে কারণে আমরা আগে থেকে শিখে শিখে এসে লাস্টে যায় লোগো দেখবো, এবং লাস্টে আপনাদের প্রজেক্ট থাকবে হচ্ছে এরকম একটা ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি করা। বুঝাইতে পারছি? হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন, বুঝতে পারছি? তারপরে এই যে দেখেন, এবার কি বোঝা যাচ্ছে যে কেন এগুলো একই কালার থিম একই কেন? কারণ হচ্ছে এটা ব্র্যান্ড আইডেন্টিটি বা ব্র্যান্ড গাইডলাইনের একটা অংশ। যদি আমরা এখানে যাই, এই যে দেখেন, এই যে প্যাটার্ন কিভাবে তৈরি করে, আইকন, এই যে শপিং ব্যাগ, বিজনেস কার্ড, মগ, ট্যাগ, টি শার্ট, তারপরে হচ্ছে আর কই, এই যে এটা আমার প্রজেক্ট কত টাইম নেই, এই যে এই পর্যন্ত করে রেখে দিছি, আর করতে পারি। এই যে একটা দেখেন মেঘম্বরী, ঠিক আছে। তারপরে আরো একটা আছে, এই যে দেখেন এটার আবার অন্য সিস্টেমে, এই যে অরালুম একটা দিয়ে কালার, ফন্ট, আইকন বা কোন স্টাইলে হবে, প্যাটার্ন, এই যে দেখেন এনভেলপ, ঠিক আছে, স্টিকার, এইগুলো সব মিলে একটা ব্র্যান্ড আইডেন্টিটি বা ব্র্যান্ড গাইডলাইনের আন্ডারে পড়ে। হ্যাঁ, না এটা হচ্ছে একটা রাগ, মানে ওই যে জুটের পাপোশ পাওয়া যায় না, ওইটার বাংলাদেশে একটা ক্লায়েন্টের কাজ এটা। 10K, 10K। হুম, 2 দিন। এটা এটা 10,000, তারপরে হচ্ছে আরো আছে, ওই যেন এই যে এইটা 10,000, তারপরে হচ্ছে
এইটা 10,000। এটা নেদারল্যান্ডের একটা কোম্পানির। ওরা হচ্ছে ওই যে কিছু সংস্থা থাকে না যে গাছ বাঁচায়, মানে কাটা থেকে রোধ করে, ওরকম একটা সংস্থার অ্যাপ ডিজাইন করার ছিল। ওদের লোগো প্লাস অ্যাপের ইউআই কেমন হবে সেটা দেওয়ার ছিল। এটা 10,000 বলতে এটার প্রাইস ছিল হচ্ছে 95 ইউরো। তো এই 10,000 12,000-এর মতোই আসে। কি তাহলে তো অন্য ক্যাটাগরিতে চলে গেলাম। হ্যাঁ, তবে ওয়েব পেজ ডিজাইন যারা করে তারা গ্রাফিক্স জানলে হেল্প হয় অনেক। যেমন ওই যে রাহাতের কথা বলছিলাম না, ও মূলত আসছিল ওই ওয়েব ওয়েব মানে ওয়েব ডিজাইন করতে পারে, কিন্তু ওর কালার সেন্স ছিল মানে অত আপগ্রেডেড না। তো যারা ওয়েব ডিজাইন করেন বা করে তাদের জন্য গ্রাফিক ডিজাইন শিখলে লাভ আছে। ওই যে কালার থিওরি পড়তে হবে। ইজিলি আপনি শিখতে পারবেন না, টু বি অনেস্ট, ইজিলি হবে না। হ্যাঁ, আপনাকে প্রতিনিয়ত ডিজাইন দেখতে হবে। যেমন সত্য কথা বলতে, আপনারা তো মনে করেন আসলে বিষয়টা হচ্ছে কি, বাংলাদেশে যখন একটা ছেলে ফ্রিল্যান্সিং করে সফল হয় বা কোনো জায়গায় যায়, আশেপাশের মানুষ শুধু ওইটুকুই দেখে যে ডলার কামাচ্ছে, কিন্তু মানে ওর সাথে যে মিশবে সে বুঝবে যে আসলে তার কি অবস্থা। মনে করেন আমি যখন কাজ করতাম, এখন তো করি না, ওইভাবে করা হয় না। তো আমি যখন কাজ করতাম আমার প্রতিদিন 1 ঘন্টার একটা টাইম ছিল। সেটা হচ্ছে পিন্টারেস্ট, তো জানেন সবাই ছিলেন। পিন্টারেস্ট, বিহ্যান্স এবং ডিভেল হচ্ছে, মানে আপনি যত মানে বেটার বা যত ভালো ডিজাইনারই হন, আপনার যদি বিহ্যান্স বা ডিভেলে পোর্টফোলিও না থাকে আপনাকে কেউ গুনবে না। মানে পোর্টফোলিও মাস্ট। তো আমাদের ফ্রি ডিজাইনারদের জন্য ফ্রি পোর্টফোলিও সাইট হচ্ছে বিহ্যান্স আর ডিভেল, এবং এটা একটা ক্লায়েন্ট হান্টিং মানে ওয়েবসাইটও। মানে আপনার পোর্টফোলিও যদি স্ট্রং হয় তো আপনার এই বিহ্যান্স এবং ডিভেল থেকেও ক্লায়েন্ট আসে বাইরের দেশে। তো আপনার হচ্ছে কি যেন বলতেছিলাম, এটা ভালো লাগছে। আচ্ছা, যাই হোক, কালার আমি একটা কাজ ছিল, ধরেন এই যে বিয়াস না, আমি যদি এখান থেকে কেটে যাই বের হই, ধরেন একটা জিনিস দেখাই, ধরেন আমি তো লোগো করি বেশি। হ্যাঁ, আমার একটা কাজ ছিল যে ধরেন লোগোর মধ্যে ক্যাটাগরি নেই, ধরেন ফ্যাশন লোগো। এই যে দেখেন ফ্যাশন লোগোতে সার্চ দিলে এখানে হিউজ পরিমাণে লোগো আসে। আমার তো সাইন ইন নাই, এই জন্য নিচে আসতেছে না, কিন্তু দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণে লোগো আসবে। আপনি যদি পিন্টারেস্টে যান, পিন্টারেস্টে সার্চ দেন, দেখেন হিউজ আসবে। হ্যাঁ, তো আপনি যখন আমার কাজ ছিল কি জানেন, এই যে ধরেন গুগলেই আগে সার্চ দিই, তাহলে বুঝাই, ফ্যাশন ব্র্যান্ড কোম্পানি, এই যে ইমেজ সেকশনে যে শুধুমাত্র এইভাবে স্ক্রল করে যাওয়া। আমার 1 ঘন্টা, আমি যখন কাজ করতাম আর কি, তখন 1 ঘন্টার, প্রতিদিনের 1 ঘন্টা কি আধা ঘন্টার একটা টাইম শিডিউল ছিল যে শুধুমাত্র নির্দিষ্ট একটা ক্যাটাগরি সার্চ দিয়ে এরকম খালি স্ক্রল করে দেওয়া। এখন ধরেন স্ক্রল করে যাওয়ার কারণ কি, কারণ আমি ডিজাইন গুলো থেকে দেখতাম যে কি ধরনের কালার। আপনি যদি ফ্যাশনের দেখেন, এখানে দেখেন আপনি আধা ঘন্টাও লাগবে না, 10 মিনিট যদি চোখ বুলান তাহলে আপনার আইডিয়া চলে আসবে যে এই ধরনের ফ্যাশন ব্র্যান্ড গুলো কেমন লোগো করে। বুঝতে পারছি? এবার দেখেন এখানে মনে করেন হঠাৎ করে, সাপোজ আমরা যদি ফ্যাশনের থেকে, আচ্ছা এইটাই ধরলাম, মনে করেন এইভাবে আস্তে আস্তে, সাপোজ ধরেন বাই এনি চান্স এই লোগোটা আমার পছন্দ হয়েছে। তো আমি তখন কি করতাম, এই লোগোটাকে নিয়ে একা একাই আপনাদের বলছি যে আপনি যতক্ষণ পর্যন্ত একটা ডিজাইন দেখে না বলতে পারবেন যে এটা কোন কোন টুলস দিয়ে পসিবল, ততক্ষণ পর্যন্ত আপনি ডিজাইন আসবেন। আপনার যদি ডিজাইন দেখে বলতে হয় যে না, খোঁজা লাগে যে ইলাস্ট্রেটরে যায় যে কোন টুলস দিয়ে কি কাজ করছিলাম, তাইলে ততক্ষণ পর্যন্ত আপনি ডিজাইনার না। বুঝাইতে পারছি? প্রথমে আপনাকে 3টা জিনিস দেখতে হবে। এক হচ্ছে
হচ্ছে এটা কোন ক্যাটাগরির লোগো, ফ্যাশন। এবার দেখতে হবে আপনার এই ফন্ট কোন ধরনের ফন্ট ইউজ করছে, মিনিমাল ফন্ট নাকি ব্রাশ ফন্ট না কি ধরনের ফন্ট, এইটা আপনাকে জানতে হবে। এরপরে কোন ধরনের কালার সেন্স ইউজ করছে, ঠিক আছে। আচ্ছা, কালার সেন্স গেল। এইবার আপনি দেখেন যে এখানে কত ক্রিয়েটিভ ভাবে এলিমেন্ট গুলোকে যোগ দিছে, বুঝতে পারছি। ঘরের বাজার লোগো দেখছেন কেউ? ঘরের বাজার কি ঘরের মধ্যে কি দিয়া, এক্স্যাক্টলি দেখছেন। আপনি যদি আরো দেখেন, দাঁড়ান আমি আপনাদের লোগো ক্লাসে দেখাইতে চাইছিলাম, যাই হোক আরো মানে ক্রিয়েটিভিটি কি লেভেলের হয় সেটা দেখাই আপনাদের। এটা দেখে কি কি মনে হয় দেখেন, সাথে কি মানে মাছ আছে এইখানে দেখেন। ফেডেক্স এর লোগো তো চিনেন, এই দেখেন ফেডেক্স এর লোগোর থিম কি, মানে ফেডেক্স কি ডেলিভারি কোম্পানি না? এই যে দেখেন অ্যারো দিয়ে একটা কি দেখাই দিচ্ছে দেখছেন। তারপরে শিফট, এই দেখেন এইচ কি দেখা যাচ্ছে কালারে, দেখা যাচ্ছে না। আপনি যে ব্যাকগ্রাউন্ডের উপরে বসাবেন এই সেই ব্যাকগ্রাউন্ডই ধারণ করবে। এই যে দেখেন স্পেস, পি আর সি কিন্তু নাই। তারপরে আপনি যদি ইসে যান, ব্যাকে যাই, এই যে দেখেন এটা কি দেখছেন। তো ক্রিয়েটিভিটি বলে হচ্ছে এইগুলোকে। এখন মানে আপনার এইগুলো দেখতে হবে যে আসলে কেমন করছে, বুঝতে পারছেন যে কি কি এলিমেন্ট যোগ দিচ্ছে। এই যে দেখেন এটা কি আছে, হোম, এটা তো ঘর বুঝতেছেন, এটা কি বলেন। এটা হচ্ছে একটা মানুষের হাত দিয়ে, এই যে দেখেন কি ট্যাগলাইন কি দেখছেন, লাভ এন্ড কেয়ার, কি টেক কেয়ার। তার মানে এই হোমটাকে কেয়ার দিয়ে এই যে হাত দিয়ে জড়ানোর একটা আইকন তৈরি করা হয়েছে। এক্স্যাক্টলি এই যে দেখেন 63, এই যে দেখেন ওয়াচ, দেখছেন সি কে কিভাবে ক্রিয়েটিভ কি করছে। এই হচ্ছে লোগো তৈরি করতে টাইম লাগে না। লোগোর ক্লাস যখন নিব দেখবেন যে লোগো তৈরি করতে আসলে কোনো টাইম লাগে মানে ডিজাইনের মধ্যে লোগো ডিজাইন হচ্ছে সব থেকে সহজ ডিজাইন, কিন্তু প্রবলেম হচ্ছে এই কনসেপ্ট বের করতে গেলে আপনার 1-2 দিন 3 দিনে চলে যাইতে পারে। দেখেন আপনার যদি এই লোগোটাকে করতে দেই বা এইটা যদি আপনাকে করতে দেয়, হাইট গেলে কতক্ষণ লাগতে পারে? আধা ঘন্টা, তার থেকেও কম লাগার কথা, কিন্তু আধা ঘন্টা লাগলো। আচ্ছা, কিন্তু দেখেন এই যে মানে আইডিয়া, এই আইডিয়া জেনারেট করতে আপনার 2 থেকে 3 দিনও লেগে যেতে পারে। তো এই যে আমরা যে লোগো গুলো করি এগুলো আসলে ডিজাইন আহামরি কিছুই না। আপনি নাইকির লোগো দেখছেন না, নাইকির লোগো কি, নাইকির লোগো খালি একটা সাইন। কোনটা এটা? তো ওই যে রেলসের একটা, হ্যাঁ এই যে দেখেন, এই যে দেখেন, এই দেখেন এলিফ্যান্ট ফার্নিচার, এলিফ্যান্টের মধ্যে চেয়ার বসায় দিচ্ছে। এই কনসেপ্ট জেনারেট করাটাই হচ্ছে মেইন। তো আপনি সত্য কথা বলতে শর্টকাট বলতে কিছু নাই, আপনাকে প্রতিনিয়ত এই ডিজাইন দেখে যাইতে হবে। ওই যে আপনাকে এক একটা ক্যাটাগরি অনুযায়ী ব্র্যান্ড গাইডলাইন দেখতে হবে, সে ব্র্যান্ড কোন ধরনের কালার ম্যাক্সিমাম। দেখেন আপনি যদি কার দিয়ে সার্চ দেন বা ফুড দিয়ে সার্চ দেন, ফুড লোগো, আমরা এটা দেখবো। এই যে আপনি যা যা কোশ্চেন করতেছেন না, এটা লোগো ক্লাসে দেখবো, সমস্যা নাই। কিন্তু এখানে দেখেন ফুড, তাহলে আমি এখানে দেখেন কি কোন ধরনের কালার আমার ম্যাক্সিমাম চোখে পড়তেছে বলেন, অরেঞ্জ, ইয়েলো, রেড। তার মানে আমাকে যদি কেউ ফুড মানে স্পাইসি ফুডের কথা বলে, তাহলে ওই যে এখন এটা বলেন যে এটা কিভাবে পাইলাম, ওই যে এই ক্লাস কিন্তু প্রথম দিনই আপনাদের নিয়ে নিছি যে কি ওয়ার্ম কালার কি কি
বা অরেঞ্জ কালার কি ইমোশন দেয়, রেড কালার কি ইমোশন দেয়, নিছি না? তাহলে এই তো বুঝাতে পারছি। এর কোনো শর্টকাট নাই, আপনাকে দেখে দেখে রিসার্চ করে করে তারপরে বুঝতে হবে। হ্যাঁ, সময় দিতে হবে আপনাকে প্রতিনিয়ত। মানে আমার কাজ ছিল এরকম যে আজকে ফুড লোগো, কালকে ধরেন কার লোগো, তারপরের দিন ধরেন মানে ফিটনেস লোগো, এরকম প্রতিদিন সার্চ দিয়ে আধা ঘন্টায় আমার কাজ ছিল শুধু ডিজাইন দেখা। এইবার মনে করেন যে সামহাউ আপনার কোনো একটা ডিজাইন পছন্দ হয়েছে, সাপোজ এইটাই পছন্দ হয়েছে, এখন আমি কি করতাম যে এখানে কি করছে সেটা আগে ট্রাই করতাম বোঝার, যে এখানে কি কি এলিমেন্ট দিছে বা কি। হ্যাঁ, খরগোশ কই পাই না, এটা শেফের ক্যাপ। এই যে এই বেচারির ক্যাপ। ঠিক আছে, এখন আমি এখানে দেখতাম যে এটা আসলে কিভাবে আমি করতে পারি। এখন দেখেন এই যে যে সার্কেল আর এই যে পাঁচ দিয়ে যে গ্যাপ, তাহলে আমরা কি দিয়ে শিখছি? শেপ বিল্ডার দিয়ে শিখছি না, যে আলাদা একটা শেপ নিয়ে হয়। তাহলে এইভাবে কাউন্ট করতাম যে আসলে কিভাবে কি করা যায়। এটা কি আমরা পেন টুল দিয়ে করতে পারবো না বা কার্ভেচার টুল দিয়ে করতে পারবো না? হ্যাঁ, তারপরে শেপ বিল্ডার দিয়ে কেটে দিলেই, বা এইখানে আবার গ্যাপ আছে, তার মানে কি এইটাকে ক্রিয়েট করার পরে আমি যদি অফসেট পাথ দেই তাহলে কি একটু বেড়ে যাবে এর সমান ভাবে। অফসেট পাথ দিলে কি হয় মনে নাই, ভুলে গেছেন? বুঝি নাই। এই যে আপনার মনে করেন আমার হচ্ছে কি আছে, শেপ আছে, অফসেট পাথ দিলে কি হয়, এই যে সমান ভাবে বাড়ে না। তাহলে এখন যদি আমি এখানে ধরেন এই শেপটাকে কাটতে চাই দুইটাকে, তাহলে কি শেপ বিল্ডার দিয়ে যদি আমি এখানে কেটে দিই, তাহলে কি ওইটুকু কাটা অপশন থাকলো না? এই যে, তাহলে এটা এখানে তো তাই করছে নাকি? তাহলে এইভাবে আপনাকে আইডেন্টিফাই করতে হবে মুখে মুখে যে আপনি কোন টুলস কি কাজে লাগাবেন। এইবার যদি মনে করেন যে কমপ্লেক্স মনে হয়, তাহলে একটু করে এটাকে নিয়ে গেলাম, নিয়ে যায় শেপ বিল্ডারে হুবো মানে ইলাস্ট্রেটরে নিয়ে যায় হুবহু করার ট্রাই করলাম। যদি হয় ভালো, না হলে দেখলাম যে আরো কোন কোন টুলস ইউজ করে পারফেক্ট রেজাল্ট আসে। সত্য কথা বলতে লোগো ক্লাস আমি কারোর কাছে শিখি নাই, করতে করতে শিখছি। তো আপনাদের যখন পড়াবো তখন বুঝবেন যে আসলে একটা লোগো ডিজাইন করতে গেলে বা একটা ব্র্যান্ড নিয়ে চিন্তা করতে গেলে কত কিছু মাথায়। মানে পুরো গ্রাফিক্স ডিজাইন বলা যায় ইন্টারেস্ট ছিল, টুকটাক ভিডিও দেখতাম ইউটিউবে, কিন্তু আপনাদের মতো আমিও এই যে শেপ অফসেট পাথ দিয়ে যে এই করা যায় এ জানতাম না। ঠিক আছে, তো অত তো আর জানা যায় না। তো দেখেন ইউটিউব এমন একটা শিক্ষক যে যেখানে আপনি সব পাবেন, কিন্তু তারপরেও মানুষ কেন কোর্সে ভর্তি হয় বলেন তো? দুইটা কারণে। এক হচ্ছে গাইডলাইন, আর এক হচ্ছে কোনটার পরে কি হবে। শিখতে কিন্তু সবাই পারে, ইউটিউবে এমন কিছু নাই যে আপনার দুনিয়াতে শেখার মতো, মানে নাই এমন কিছু, এরকম কিছু নাই, সবই আছে। কিন্তু তারপরও কেন আমরা কোর্সে ভর্তি হই? কারণ হচ্ছে একটা হচ্ছে গাইডলাইন, আরেক হচ্ছে কোনটার পরে আমি কি দিব। এখন দেখেন আমি যদি আপনাকে অফসেট পাথের নাম না বলি আপনি জানবেন না, ইউটিউব যে সার্চ দিবেন কি দিয়া, মানে এটা যে করা যায় এটা দিয়ে তো সার্চ দেওয়া লাগবে, তারপরেই না আসবে, আপনি সার্চ দিবেন। কিন্তু আমি যখন আপনাকে বলতেছি যে অফসেট পাথ দিয়ে এই করা যায়, তখন আপনি না বুঝলেও যদি আপনার ইন্টারেস্ট থাকে আপনি ইউটিউবে যাই সার্চ দিবেন যে অফসেট পাথ ওয়ার্ক, তাহলে আপনি পেয়ে যাবেন। এই দুইটা কারণে কিন্তু মানুষ টাকা দেয়, আর মানুষ টাকা নেয়ও এই দুইটা কারণে। বুঝাতে পারছি? সে এই যে কাজ দেখাচ্ছি এই কাজ আপনি ইউটিউবে এখন সার্চ দেন, আমার থেকে আরো ভালো শেখাই দেবে, সিরিয়াসলি আমার থেকে আরো ভালো 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 ডিজাইন শিখাই দিবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে কই থেকে কই যাব আর কোন মানে পথ অনুযায়ী আগাবো, এটাই হচ্ছে আমরা জানি না, যে কারণে আমরা কোর্সে বলছি। তো আমি প্রথম প্রথম ইউটিউবেই দেখতাম, তারপরে ক্রিয়েটিভ আইটিতে করছি। আপনারা তো ফ্রি করতেছেন, আপনাদের যা যা আমি শেখাই
এটা পুরা ক্রিয়েটিভ আইটি। হ্যাঁ, অনলাইন। বুঝছেন, ক্রিয়েটিভ আইটির এই যে আপনাদের যা যা শেখাচ্ছি এটা পুরোটাই হচ্ছে ক্রিয়েটিভ আইটির মডিউল। এখন ক্রিয়েটিভ আইটির দেখবেন কত জানেন? শুনেন, আপনাদের এই জন্যই বলি যে বাংলাদেশে, ঠিক আছে, এটা মনে করেন কি বাংলাদেশে এরকম, আপনাদের বারবারই বলি পৃথিবীর কোনো জায়গায় ফ্রি কোর্স এত ভ্যালুয়েবল কোর্স দেয় না। আপনারা লাকি যে পান, কিন্তু প্রবলেমটা হচ্ছে আপনারা কাজে লাগান। এই দেখেন একটা ক্রিয়েটিভ আইটির কোর্সের দেখেন, প্রফেশনাল গ্রাফিক ডিজাইন। আপনাদের আমি যা যা দেখাচ্ছি হুবহু সেম টু সেম জিনিস, বরং কম আছে তো বেশি নাই। কত? এটা এটা তো ডিসকাউন্টে, কয়েকদিন আগে ছিল 50,000। ঢাকায় যারা করে তারা 50,000 30,000 দিয়ে করে। আমার সময় আমি 19 সালে করছি, আমি করেছিলাম মনে হয় 20,000, ডিসকাউন্ট দিয়ে মনে হয় 16,000 ছিল 19 সালে। 3 মাস, তাও 3 মাস কি আপনাদের মতো রেগুলার ক্লাস না, সপ্তাহে 3 দিন। তার মানে কয়টা ক্লাস আসে? 3 4 12, 36টা ক্লাস। 36টা ক্লাসে আপনার পুরো গ্রাফিক ডিজাইন মানে ইলাস্ট্রেটর। আপনাদের তো আমরা টাইম দেই যে আপনারা করেন, তারপরে ভুল ধরি, তারপরে আমাদের এখানে টাইম ছিল না। আমাদের আজকে 2 ঘন্টা ক্লাস, 2 ঘন্টা পরে বাড়ি চলে যাও, প্র্যাকটিস করো, মেসেঞ্জারে দাও, ম্যাডাম যদি কারেকশন তাই দিল, না দিলে পরের দিন আবার নতুন ক্লাস। ক্রিয়েটিভ আইটিতে অফলাইন করছিলাম, তখন খুলনায় ক্রিয়েটিভ আইটি ছিল, বুঝতে পারছেন? এরপরে করলাম হচ্ছে এলইডিপিতে, ওই যে রিমন ভাইয়ের সতীর্থ আমি, ঠিক আছে? এটাও খুলনায়, এটা অনলাইনে করছি, এলইডিপিতে অনলাইনে করছিলাম। তো এই হচ্ছে বিষয়। আর তার আগে গ্রাফিক্সের আগে করছিলাম ডিজিটাল মার্কেটিং, কোডার ট্রাস্ট বাংলাদেশ, চিনেন? নাম শুনছেন? জানেন কোডার ট্রাস্ট, ক্রিয়েটিভ আইটি আর কোডার ট্রাস্ট বাংলাদেশ তখনকার টাইমে হচ্ছে লিডিং আইটি কোম্পানি ছিল। এই যে কোডার ট্রাস্ট বাংলাদেশ, কোডার ট্রাস্ট বাংলাদেশ থেকে হচ্ছে অনলাইনে ডিজিটাল মার্কেটিং করছিলাম। এটা মনে হয় 12,000 নিছিল। এটাও 3 মাস। ইউজুয়ালি জেনারেল কোর্স গুলো 3 মাসেরই হয় এবং একদিন পর পর হয়, মানে আপনাদের মতো প্রতিদিন না। তাও 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টাও না, 2 ঘন্টা করে। 2 ঘন্টা, 1 ঘন্টা না, প্রত্যেকটা ক্লাসই 2 ঘন্টা। তাহলে চিন্তা করেন আমি কত স্পেন্ড করছি। এই যে আপনাদেরকে তো দেখাই, ইনস্ট্রাক্টর, ইনি ইনস্ট্রাক্টর। হ্যাঁ, হ্যাঁ, এই কিছুদিন আগে 4th ব্যাচের। ডিজিটাল মার্কেটিং এর হিসাবে আমি জানি না। পিন্টারেস্টের উদ্দেশ্য হচ্ছে কি, পিন্টারেস্টের উদ্দেশ্য হচ্ছে, এক হচ্ছে আইডিয়া জেনারেট করা, আর 2 হচ্ছে মার্কেটিং করা। মনে করেন আপনি পিন্টারেস্টে যদি লিঙ্ক ক্লিক করেন না, কোনো ছবিতে ক্লিক করেন, ওইখানে দেখবেন যে অন্য একটা লিঙ্কে নিয়ে চলে যায়। তো মার্কেটিং করা, পিন্টারেস্ট হচ্ছে মার্কেটিং এর একটা পার্ট। আপনাদের দেখাইছে কিনা আমি জানি না। পিন্টারেস্ট হচ্ছে খুবই স্ট্রং মার্কেটিং একটা পার্ট। এটা যদিও সত্য কথা, টু বি অনেস্ট, মানে ছোট করার কিছু নাই। পিন্টারেস্ট মার্কেটিং ম্যাক্সিমাম ডিজিটাল মার্কেটাররাই জানে, মানে ওইভাবে জানে না। এই যে যারা দেখাচ্ছে, গত মনে হয় বৃহস্পতিবার, এই যে দেখেন এই কোর্সের
ভ্যালু হচ্ছে 40,000, 8টা ক্লাস করেছি মাত্র, তাও ঢাকায় যায় 2টা, 6টা অনলাইনে। বুঝতে পারছেন? এই যে দেখেন বিজনেস গ্রোথ মানে প্ল্যানিং সম্পর্কে স্পিচ দেওয়া লাগে আমাদের। 8টা ক্লাস। এই যে মেগম্বরি দেখাইলাম না, এই যে এই আপুর ব্র্যান্ডিং ছিল। বুঝতে পারছেন? সব ফ্রি নেওয়া আসলে দোষের কিছু না, কিন্তু ফ্রিটাকে নিয়ে আপনি কতটুকু পরবর্তীতে কাজে লাগাচ্ছেন